পালমোনারি হাইপারটেনশন যদিও মনে হবে যে এটা আসলে ফুসফুসের রোগ, এটা আসলে ফুসফুস এবং হার্ট দুইটাকেই ইনভলভ করে। সেজন্য সারা পৃথিবীতে এরা কার্ডিওলজিস্ট এবং ফুসফুসের ডাক্তার সবাই মিলে এটাকে চিকিৎসা করে। তো পালমোনারি হাইপারটেনশন হলো হার্টের ডান দিকের যে অংশটা থাকে সেখানে যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায় সেটাকে আমরা পালমোনারি হাইপারটেনশন বলি। সেই প্রেশারটা আমরা একটা কাট অফ ভ্যালু বলি যে 35-এর বেশি, তবে 50-এর বেশি থাকলে ওখানে পালমোনারি হাইপারটেনশন আছে ডেফিনিট। তো এই প্রেশারটা বাড়ার আসলে অনেকগুলো কারণ থাকে। কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো যে কোনো কারণ ছাড়া অনেক সময় বেড়ে যায়, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন বলি 1 নম্বর। 2 নম্বরে হার্টের কারণে বাড়ে। 3 নম্বরে ফুসফুসের কারণে বাড়ে। 4 নম্বরে ফুসফুসের মধ্যে যদি রক্তের ক্লট বেঁধে যায় সে কারণে বাড়ে। 5 নম্বর অনেকগুলো মিসসেলেনিয়াস কজ বলি। তো এর মধ্যে 1 নম্বরটাই হলো যে পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, যেটা সাধারণত অনেকগুলো সাবডিভিশন আছে। এর মধ্যে একটা আছে কোনো কারণ ছাড়া, একটা আছে যদি কারো জন্মগতভাবে হার্টের ভিতরে ফুটা বা ছিদ্র থাকে তাদের পালমোনারি হাইপারটেনশন হয়। নাম্বার 3 হতে পারে যে কোনো ওষুধের কারণে পালমোনারি হাইপারটেনশন হতে পারে। এই সবগুলো জিনিস থেকে এটা হয়। আর 2 নম্বর যে কারণ হার্টের কারণ, হার্টের যে কোনো কারণ, হার্ট ফেলিউরের কারণে পালমোনারি হাইপারটেনশন, ভালভের সমস্যা থাকলে পালমোনারি হাইপারটেনশন হয়। আমরা প্রচুর রিউমেটিক ভালভুলার হার্ট ডিজিজ বা মাইট্রাল স্টেনোসিস তাদের পেশেন্টদের ইনভেরিয়েবলি মানে খুব অল্পতেই পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে যদি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস থাকে। ঠিক একইভাবে ফুসফুসের কারণে হয়। ফুসফুসে আমরা বলি যে ফুসফুস শুকিয়ে যাচ্ছে, এটাকে আইএলডি বলি। ফুসফুসের শ্বাসকষ্টজনিত সমস্যা সিওপিডি বলি, এগুলা কারণে পালমোনারি হাইপারটেনশন হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, রাতে নাক ডাকা রোগ, এটাও কিন্তু একটা পালমোনারি হাইপারটেনশনের কারণ। 4 নম্বর যে কারণটা ফুসফুসের মধ্যে রক্ত ক্লট বেঁধে যাওয়া, এটা একটা মারাত্মক কারণ এবং এইটা কিন্তু কিওর করা সম্ভব। অন্য পালমোনারি হাইপারটেনশনের কিওর খুব একটা হয় না, কিন্তু এখানে এটা কিওর করা সম্ভব সার্জারির মাধ্যমে। তো এই কারণে হার্টের ডান পাশের প্রেশার যদি বেড়ে যায় সেটাই পালমোনারি হাইপারটেনশন। জিনিসটা আসলে পালমোনারি হাইপারটেনশন মেজারের জন্য অ্যাবসোলিউট মেজার করতে হলে আমরা হার্টের ভিতরে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের ডান পাশের চেম্বারগুলোর প্রেশার চেক করি। এইটা একটা পালমোনারি হাইপারটেনশন, এটা দিয়েই কনফার্ম করা যায়। আর তো হলো যে ইকোতে আমরা পালমোনারি হাইপারটেনশন মেজার করতে পারি, আমরা পালমোনারি প্রেশার মেজার করতে পারি। ইকোটাও মোটামুটি রিলায়েবল। আর কনফার্মেটরি হলো আমরা যখন হার্টের মধ্যে এনজিওগ্রামের মতো করে হার্টের ডান পাশে প্রেশার মাপি। আর আপনি আমাদের গলার মধ্যে আমরা যেটা দেখি সেটাকে আমরা বলি জুগুলার ভেনাস পালস বা প্রেশার। জুগুলার ভেনাস প্রেশার যখন পালমোনারি হাইপারটেনশনের কারণে কারো যদি হার্ট ফেল করে, রাইট সাইডেড হার্ট ফেলিউর বলি, ডান পাশের হার্ট ফেল করছে, তখন এই জেভিপিটা রেজ পেতে পারে। তবে সব পালমোনারি হাইপারটেনশন যাদের হার্ট ফেলিউর নাই তাদের এইটা দেখে আমরা কখনো বলতে পারবো না যে তার পালমোনারি প্রেশার আছে। অল্প হাঁটলে হাঁপিয়ে যাওয়া, এটাই প্রধানতম সমস্যা হয়। কারো কারো সিনকোপি, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে না। 3 নম্বর হলো রাইট হার্ট ফেলিউরের ফিচার। রাইট হার্ট ফেলিউর মানে হলো হাতে পায়ে পানি আসা, পা ফুলে যাওয়া, পেটে পানি আসা, এর সাথে যদি শ্বাসকষ্ট হয় তাহলে আমাদের বুঝতে হবে যে রাইট হার্ট ফেলিউর আছে। তো এইটাই সাধারণত কমপ্লেন হয়। কারো কারো বুকে ব্যথা হয়, বুকে ব্যথা সাধারণত কম হয়, কিন্তু হাঁটলে হাঁপিয়ে যাওয়াটা এটা সবচেয়ে বড় কমন সিমটম বা উপসর্গ হয়। এটা মানে কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ অ্যাজমাতেও আপনি হাঁটলে হাঁপিয়ে যেতে পারেন। তবে সাধারণত অ্যাজমাতে কাশি থাকে, সিজনাল ভেরিয়েশন মানে গরম ঠান্ডার ভেরিয়েশনের সময় অ্যাজমার অ্যাটাকগুলো হয়। কিন্তু পালমোনারি হাইপারটেনশনের জন্য যে শ্বাসকষ্ট সেটা সাধারণত গরম ঠান্ডার সাথে সম্পর্কিত নাই। খুব বেশি কাশি কারো নাও থাকতে পারে, তবে কনফিউশন হয় বলেই যখন যে পেশেন্টটা অ্যাজমা পেশেন্ট হিসেবে চিকিৎসা পাচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না, তার ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন আছে কিনা সেটা দেখতে হবে। আর তাছাড়া সিওপিডি, এটাও এক ধরনের অ্যাজমা জাতীয় সমস্যা বলা যেতে পারে, যে সিগারেট খাওয়া থেকে যাদের হয়। সিওপিডি থেকেও পালমোনারি হাইপারটেনশন হয় একটা কমপ্লিকেশন হিসাবে। সিওপিডির কমপ্লিকেশন হিসাবে পালমোনারি হাইপারটেনশন হয়। ফুসফুসের যে কোনো রোগের কমপ্লিকেশন হিসাবে পালমোনারি হাইপারটেনশন থাকতে পারে। চিকিৎসা পদ্ধতি হলো যে আমরা বললাম যে 5টা ক্যাটাগরি বললাম, এই 5টা ক্যাটাগরিতে ভাগ করে করে চিকিৎসা। যেমন যে পেশেন্টের 2 নম্বর কারণ হলো হার্টের কারণ, হার্টের যে কারণে পালমোনারি হাইপারটেনশন আছে সেটাকে চিকিৎসা করা। যেমন আমরা মাইট্রাল ভালভকে চিকন হয়ে যেতে দেখি রিউমেটিক কারণে, তখন আমরা চিকন ভালভটাকে যদি খুলে দিতে পারি, বেলুন ভালভুলোপ্লাস্টি বলি, মাইট্রাল বেলুন ভালভ
ভ্যালভোপ্লাস্টি। এটা দিয়ে যদি বেলুনটাকে দিয়ে আমরা ভালভটা চিকন ভালভটা খুলে দিই, তাহলে দেখা যায় যে পালমোনারি প্রেশারও কমে যেতে থাকে। ফলে ট্রিটমেন্ট অফ দ্য কজ, ঠিক একইভাবে ফুসফুসের ব্যাপারটাও, ফুসফুসের যে কারণে এটা বেড়েছে সেটা ট্রিটমেন্ট অফ দ্য কজ। আর যেটা আমি বললাম 4 নম্বর কারণ, যেটা রক্তের ক্লট বেঁধে যায় ফুসফুসের রক্তনালীর মধ্যে, সেটা কিন্তু সার্জারি করে এই ক্লটগুলো রিমুভ করে দিলে এবং সাথে যদি রক্ত পাতলা করার ওষুধ উনি সবসময় খান, তাহলে এটা কিওর হয়ে যেতে পারে। আর সবার যে কনসার্ন, যেটা পালমোনারি 1 নম্বর পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন যেটা বলি, যেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কারণ পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ওনার এই প্রেশারটা কিছুটা কমে থাকে। তবে কনসার্ন হলো আসলে এটা কিওর করতে পারে না। ফলে যাদের পালমোনারি হাইপারটেনশন আছে, যেগুলোর কারণ পাওয়া যায়নি, সেগুলোর ক্ষেত্রে পেশেন্টদের আসলে আয়ু স্বাভাবিক মানুষের থেকে কম হয়। আর এমনিতেও যদি আমি বলি যে একটা ফুসফুসের রোগী যার পালমোনারি হাইপারটেনশন আছে, তার কিন্তু মৃত্যু ঝুঁকি বেশি। একটা হার্ট ফেলিউরের রোগী যার হার্ট ফেলিউরের সাথে পালমোনারি হাইপারটেনশন আছে, তার মৃত্যু ঝুঁকি বেশি। ফলে পালমোনারি হাইপারটেনশন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিওর করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে কিছুটা কমাতে পারি চিকিৎসা যদি অরিজিনাল যে রোগের কারণে বেড়েছে সেটা যদি আমরা ট্রিট করতে পারি। আর কিছু ক্ষেত্রে আমরা পালমোনারি ভেজোডাইলেটরস দিয়ে চিকিৎসা করলে পালমোনারি প্রেশারটা কিছুটা কমতে পারে বা সিমটোমেটিক রিলিফ হয়, কিন্তু মৃত্যু ঝুঁকি খুব একটা কমাতে পারে এরকম ওষুধ খুব একটা এখনও আমাদের কাছে নেই।